আজ আমি তোমাদের এই ভিডিওতে একাদশ শ্রেণীর সাহিত্যচর্চা বইটির কবিতার অংশ মাইকেল মধুসূদন দত্তের নীলধ্বজের প্রতি জনা কবিতাটি বিস্তারিত আলোচনা করছি। এটি তোমাদের একাদশ শ্রেণীর কবিতার অংশের প্রথম কবিতা। কবিতাটিকে আমি 3টি খণ্ডে বিভক্ত করে আলোচনা করব, যেহেতু এটা কবিতাটি 135 পংক্তির কবিতা। আচ্ছা, যাই হোক, কবিতাটি আলোচনার পূর্বেই আমি প্রত্যেকটি আলোচনার প্রথমেই বলি যে কোনো কবিতা বা লেখা পড়তে গেলে আগের কবি বা লেখককে একটু জেনে আসতে হয় যে কবি কোন পটভূমিতে দাঁড়িয়ে কবিতাটি লিখেছেন বা কী ভাবনা তার মধ্যে দিয়ে কবিতাটির মধ্যে উপস্থাপন করতে চেয়েছেন। আগে কবিকে একটু জেনে আসতে হয়। যেহেতু নীলধ্বজের প্রতি জনা কবিতাটি মাইকেল মধুসূদন দত্তের রচিত, তাহলে আমরা প্রথমে মাইকেল মধুসূদন দত্ত এর জীবন বৃত্তান্ত এবং অর্থাৎ কবিকে একটু জেনে আসি। চলো, তোমাদের টেক্সট বইয়ের কবিতাটির পরের পৃষ্ঠাতে দেখো কবি পরিচিতি দেওয়া রয়েছে। মাইকেল মধুসূদন দত্ত, জন্ম হচ্ছে 1824 খ্রিস্টাব্দ, মৃত্যু 1873 খ্রিস্টাব্দ। জন্ম বাংলাদেশের যশোর জেলার সাগরদাঁড়িতে। হিন্দু কলেজে পড়ার সময় ইংরেজিতে সাহিত্য চর্চা শুরু করেন। 1843 সালে খ্রিস্ট ধর্ম গ্রহণ করেন। বাংলায় সাহিত্য সৃষ্টি শুরু করে মধুসূদন ব্ল্যাক ভার্স এর অনুকরণে অমৃতাক্ষর ছন্দ প্রবর্তন করে বাংলা কাব্যে যুগান্তর আনেন। গ্রিক, ল্যাটিন এবং সংস্কৃত ভাষায় তার পাণ্ডিত্য ছিল। তার সবচেয়ে বিখ্যাত কাব্যগ্রন্থ হল মেঘনাদবধ কাব্য। তার অন্যান্য উল্লেখযোগ্য কাব্যগ্রন্থগুলির হল তিলোত্তমা সম্ভব কাব্য, বীরাঙ্গনা কাব্য, ব্রজাঙ্গনা কাব্য, চতুর্দশপদী কবিতাবলী। তার রচিত নাটকগুলির মধ্যে অন্যতম হল শর্মিষ্ঠা, পদ্মাবতী, মায়াকানন, কৃষ্ণকুমারী প্রভৃতি। এছাড়াও তিনি বুড়ো শালিকের ঘাড়েরও এবং একেই কি বলে সভ্যতা নামে 2টি প্রহসনও রচনা করেন। এরপর কবিতাটির উৎস অর্থাৎ মাইকেল মধুসূদন দত্তের নীলধ্বজের প্রতি জনা কবিতাটি কবির কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? মাইকেল মধুসূদন দত্ত রচিত বীরাঙ্গনা কাব্যটি মাইকেল মধুসূদন দত্ত রচিত বীরাঙ্গনা কাব্য থেকে নীলধ্বজের প্রতি জনা কবিতাটি গৃহীত হয়েছে। বীরাঙ্গনা কাব্যটি একটি পত্রকাব্য। বীরাঙ্গনা কাব্য গ্রন্থটি 1862 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। গ্রন্থটিতে কবি 21টি পত্র রচনার প্রকাশ করলেও এতে মোট 11টি পত্র রয়েছে। সময়ের অভাবে কবি তার ইচ্ছা পূরণ করতে পারেননি। নীলধ্বজের প্রতি জনা কবিতাটি গ্রন্থের একাদশ সংখ্যক কবিতা, অর্থাৎ নীলধ্বজের প্রতি জনা কবিতাটি কবির বীরাঙ্গনা কাব্য 1862 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। এই কাব্যগ্রন্থটি থেকে নেওয়া হয়েছে। গ্রন্থটিতে তিনি 21টি এটি একটি পত্রকাব্য, অর্থাৎ বীরাঙ্গনা কাব্য একটি পত্রকাব্য। এই কাব্যগ্রন্থটিতে কবি 21টি পত্রকাব্য রচনার ইচ্ছা প্রকাশ করলেও তিনি 11টি কবিতা সম্পূর্ণ করতে পেরেছেন এবং এই নীলধ্বজের প্রতি জনা কবিতাটি এই কাব্যগ্রন্থের একাদশ সংখ্যক কবিতা। এবারে কবিতার মূল পর্বে চলে যাচ্ছি। এটা নীলধ্বজের প্রতি জনা কবিতার প্রথম অংশ। মাহেশ্বরীপুরীর যুবরাজ প্রবীর অশ্বমেধ যজ্ঞাস্ত্র ধরিলে পার্থ তাহাকে রণে নিহত করেন। নীলধ্বজ রায় পার্থের সহিত বিবাদ পরাণমুখ হইয়া সন্ধি করাতে রাজ্ঞী জনা পুত্রশোকে একান্ত কাতর হইয়া এই নিম্নলিখিত পত্রিকাখানি রাজসমীপে প্রেরণ করেন। পাঠকবর্গ মহাভারতীয় অশ্বমেধ পর্ব পাঠ করিলে ইহার সবিশেষ বৃত্তান্ত অবগত হইতে পারিবেন। কবিতাটি পাঠ করার পূর্বে আগে অশ্বমেধ পর্ব এবং কবিতাটির প্রাককথা একটু জেনে নিলে কবিতাটি বুঝতে অতি সহজেই তোমরা বুঝতে পারবে। তাই আগে কবিতাটির প্রাককথা একটু জেনে আসি। এখানে যে বলা হয়েছে অশ্বমেধ যজ্ঞের কথা, তাহলে অশ্বমেধ যজ্ঞ ব্যাপারটি কি আগে সেটা জেনে নেওয়া অবশ্যই ভালো হবে। অশ্বমেধ হচ্ছে বৈদিক ধর্মের সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজকীয় যজ্ঞ অনুষ্ঠানগুলির একটি। রাজ্যের প্রগতির জন্য একজন রাজা অশ্বমেধ যজ্ঞের আয়োজন করে থাকেন। রাজ্যের প্রসার, ক্ষমতা ও গৌরব অর্জন, প্রতিবেশী রাজ্যের সাথে সুসম্পর্ক স্থাপন করা হলো এই অশ্বমেধ যজ্ঞের মূল উদ্দেশ্য।
একবার পাণ্ডবরাজ যুধিষ্ঠির অশ্বমেধ যজ্ঞ আরম্ভ করলেন। তিনি যজ্ঞের অশ্ব ছেড়ে দিলেন। যজ্ঞের অশ্ব যেসব দেশ বিনা বাধায় ঘুরে আসবে সেসব দেশ যজ্ঞকারী রাজার অধীন হবে। তবে অশ্বকে কেউ আটক করলে তার সঙ্গে যজ্ঞকারীর যুদ্ধ হবে। এটা ছিল অশ্বমেধ যজ্ঞের নিয়ম। পাণ্ডবদের যজ্ঞের অশ্ব বিভিন্ন দেশ অতিক্রম করছে। অনেক দেশ ঘুরে সেই অশ্ব এসেছে মহিষ্যতী রাজ্যে। এই রাজ্যের রাজপুত্র প্রবীর অশ্বটিকে আটক করল। এতে পাণ্ডবদের সঙ্গে তাদের যুদ্ধ বেঁধে গেল। রাজা নীলধ্বজের ছেলে প্রবীরকে যজ্ঞের অশ্ব ছেড়ে দিতে বলেন, কারণ পাণ্ডবরা খুবই শক্তিশালী। তাই তিনি পাণ্ডবদের বশ্যতা স্বীকার করতে প্রস্তুত। কিন্তু এই প্রস্তাবে বাধা দিলেন দেশপ্রেমিকা রানী জনা। তিনি ছিলেন স্বাধীনতা রক্ষার জন্য স্বামী এবং পুত্রকে যুদ্ধ করাতে উৎসাহ দেন। তিনি বলেন, যুদ্ধ না করে পরাজয় স্বীকার করা অধর্ম, দেশের স্বাধীনতা রক্ষা করা অবশ্য কর্তব্য। রানী জনার কথায় রাজা নীলধ্বজ ও রাজপুত্র প্রবীর উৎসাহিত হলেন। পাণ্ডব সৈন্যদের সঙ্গে প্রচণ্ড যুদ্ধ আরম্ভ হলো। প্রবীরের বীরত্বে পাণ্ডবদের বহু সৈন্য মারা পড়ে। পাণ্ডবদের সেনাপতি ছিলেন বিখ্যাত বীর অর্জুন। তিনি প্রবীরের বীরত্বে মুগ্ধ হন, কিন্তু এক সময়ে অর্জুনের প্রচণ্ড আক্রমণে প্রবীর মৃত্যুবরণ করেন। প্রবীরের মৃত্যু সংবাদে তার মা জনা ব্যথিত হন, দুঃখ পান। তবে দুঃখের মধ্যেও তার সান্ত্বনা ছিল, কারণ তার পুত্র বীরের ন্যায় যুদ্ধ করে প্রাণ দিয়েছে। দেশের স্বাধীনতা রক্ষার জন্য তার এই আত্মত্যাগ, সে তো গৌরবের। অপরদিকে প্রবীরের মৃত্যুতে পিতা নীলধ্বজ ভীত হয়ে পড়লেন। পাণ্ডবদের বিরুদ্ধে নতুন করে যুদ্ধ করার সাহস তার হলো না। তিনি বশ্যতা স্বীকার করে নিতে প্রস্তুত হলেন। এমন অবস্থায় জনা স্বামীকে পুনরায় যুদ্ধ করবার জন্য উৎসাহ দিতে লাগলেন। তিনি বললেন, হে রাজা, আপনি চিন্তা করে দেখুন, একদিকে পাণ্ডবরা আমাদের পুত্রকে হত্যা করেছে, অপরদিকে দেশের স্বাধীনতা হরণ করেছে। সুতরাং আমরা আমাদের শত্রু, দেশের শত্রু, তাদের ক্ষমা করা যায় না। তাদের ক্ষমা করা যায় না। এদের উপযুক্ত শিক্ষা দিতে হবে। আপনি কি ধর্মের কথা ভুলে গেছেন? দেশের স্বাধীনতা রক্ষার জন্য যে যুদ্ধ, সেই যুদ্ধ তো ধর্মযুদ্ধ। আর এই ধর্মযুদ্ধ করলে পাপ হয়। ধর্মযুদ্ধে প্রাণ গেলে স্বর্গলাভ, আর জয়ী হলে রাজ্যলাভ। এই যুদ্ধ করার সুযোগ পাওয়া সৌভাগ্যের কথা। সুতরাং দেশ আক্রমণকারী এবং পুত্র হত্যাকারীর নিকট বশ্যতা স্বীকার করবেন না। অর্জুনকে হত্যা করে দেশের স্বাধীনতা রক্ষা করুন, পুত্র হত্যার প্রতিশোধ নিন। একথা বলে জনা স্বামী নীলধ্বজকে যুদ্ধ করতে অনুরোধ জানালেন। কিন্তু জনার উৎসাহপূর্ণ বাক্য শুনেও নীলধ্বজের যুদ্ধ করার সাহস হলো না। তিনি পাণ্ডবদের বশ্যতা স্বীকার করলেন। অর্থাৎ বোঝা গেল যে প্রবীর পুত্রের মৃত্যু হয়েছে। জনা রাজা নীলধ্বজকে বারণ করেছে, অর্জুনের সঙ্গে যুদ্ধ করতে বলেছেন, কিন্তু নীলধ্বজ অর্জুনের সঙ্গে যুদ্ধ করতে চাননি। বরং রাজা নীলধ্বজ অর্জুনের সঙ্গে এক প্রকার মিত্রতার সম্পর্ক করতে গেছেন। এরপর থেকেই তোমাদের কবিতার মূল অংশ, অর্থাৎ প্রতিটি লাইন ধরে ধরে আলোচনা শুরু করছি। প্রথম লাইন, বাজিছে রাজতোরণে রণবাদ্য বাজি। অর্থাৎ বাজিছে মানে বাজছে রাজতোরণে, অর্থাৎ রাজবাড়ির সিংহদ্বারে রণবাদ্য, অর্থাৎ যুদ্ধের বাজনা আজকে, অর্থাৎ আজকে রাজতোরণে রাজবাড়ির সিংহদ্বারের যুদ্ধের বাজনা বাজছে। হ্রেষে অশ্ব, অর্থাৎ ঘোড়া ডাকছে। গর্জে গজ মানে হাতি গর্জন করছে। উড়িচ্ছে আকাশে রাজকেতু, অর্থাৎ আকাশে উড়ছে রাজকেতু মানে রাজ পতাকা। মুহুর্মুহু হুঙ্কারিছে মাতি, অর্থাৎ বারবার হুঙ্কার করছে মত্ত হয়ে। কি রণমদে রাজসৈন্য, অর্থাৎ রাজসৈন্যরা বারবার হুঙ্কার করছে মত্ত হয়ে, কিন্তু কোন হেতু, অর্থাৎ কি কারণে। সাজিছ কি নররাজ যুঝিতে সদলে, অর্থাৎ তুমি কি সেজেছ নররাজ, অর্থাৎ নরগণের রাজা, যুঝিতে সদলে, সদল বলে যুদ্ধ করতে। প্রবীর পুত্রের মৃত্যু প্রতিবিধিত শীতে, অর্থাৎ প্রিয় পুত্র প্রবীরের মৃত্যু প্রতিবিধিত শীতে, অর্থাৎ প্রতিবিধান করতে, অর্থাৎ প্রতিশোধ নিতে। নিবাইতে শোকাগ্নি ফাল্গুনীর লোহে, অর্থাৎ আমার মনের যে শোকের অগ্নি, শোকরূপ অগ্নি, তা নেবানোর জন্য ফাল্গুনীর লোহে, অর্থাৎ ফাল্গুন, অর্থাৎ অর্জুনের অপর নাম ফাল্গুন, সেই ফাল্গুনের লোহে অর্থাৎ রক্তে
অর্জুনের রক্তে আমার এই মনের শোক অগ্নি নিবাইতে চলেছ? এই তো সাজে তোমারই, এটাই তো তোমাকে সাজে। ক্ষত্রমণি তুমি, তুমি ক্ষত্রকুলের মণি, মহাবাহু। যাও বেগে গজরাজ যথা, অর্থাৎ গজরাজ, গজ অর্থাৎ হাতি, হাতিরাজের সমান, হাতির মতো সাহসের সাথে তুমি যাও। যমদণ্ড সম শুণ্ড আস্ফালি নিনাদে, অর্থাৎ যমের দণ্ডের মতো ভয়ঙ্কর সুরে নিয়ে অর্থাৎ আস্ফালন করে গর্জন করে তুমি যাও। টুট, অর্থাৎ চূর্ণ করো কিরীটির গর্ব আজই রণস্থলে। কিরীটি অর্থাৎ হচ্ছে অর্জুনের গর্ব অহংকার, রণস্থলে যুদ্ধস্থলে, অর্থাৎ অর্জুনের অহংকার গর্ব সব ওই যুদ্ধস্থলে গিয়ে টুটো অর্থাৎ ছিন্ন করে দাও। খণ্ডমুণ্ড তার আনো শূলদণ্ড শিরে, অর্থাৎ ত্রিশূলের শূলদণ্ডের মাথায় তার ছিন্নমুণ্ড নিয়ে আসো। অন্যায় সমরে মূঢ় নাশিল বালকে, অর্থাৎ অন্যায়ভাবে যুদ্ধ করে আমার মূঢ় অর্থাৎ মূর্খ নাশিল নাশ করিল বালকে, নাশ অর্থাৎ নাশ করে দাও। মহেশ্বাস অর্থাৎ মহাধনুর্ধর তারে, অর্থাৎ তারে বা অর্থাৎ অর্জুনকে ভুলিব এ জ্বালা, এ জ্বালা কেমন করে ভুলিব, এ বিষম জ্বালা। দেব অর্থাৎ নীলধ্বজকে জনা বলছে ভুলিব এ জ্বালা, এ বিষম জ্বালা দেব, ভুলিব সত্তরে, আমি কিন্তু সত্তরে জ্বালা ভুলে যাব। জন্মে মৃত্যু বিধাতার এ বিধি জগতে, অর্থাৎ জন্মালে মৃত্যু হবে, এটা বিধাতার নিয়ম, এই জগতে এটা নিয়ম। ক্ষত্রকুল রত্নপুত্র প্রবীর সুমতি, অর্থাৎ সুন্দর মতিযুক্ত ক্ষত্রিয় কুলের রত্নস্বরূপ প্রবীর সম্মুখ সমরে পড়ি গেছে স্বর্গাধামে, অর্থাৎ সরাসরি যুদ্ধ করে সে স্বর্গে গেছে। কি কাজ বিলাপে, অর্থাৎ বিলাপ করে, বিদ্রুপ করে, ক্রন্দন, বিলাপ কথার অর্থ ক্রন্দন করা, ক্রন্দন করে কি কাজ প্রভু? পাল মহিপাল, অর্থাৎ রক্ষক বা পাল কথার মানে হচ্ছে রক্ষক বা পালক, মহিপাল মহান যে পালক মহিপাল। ক্ষত্র ধর্ম অর্থাৎ ক্ষত্রিয়দের ধর্ম, ক্ষত্র কর্ম ক্ষত্রিয়দের কর্ম, সাধু অর্থাৎ সাধন করো, ভুজ বলে অর্থাৎ বাহু বলে তুমি ক্ষত্রকুলের কর্মধর্ম সাধন করো। এরপরে হায় পাগলিনী জনা, অর্থাৎ জনা নিজেকে পাগলিনী বলেছেন কেন না, তিনি অনেকবার বারণ করেছেন নীলধ্বজকে তার পুত্র হন্তাকারীর সাথে সম্পর্ক না রাখার জন্য, অর্থাৎ তার কাছে বৎসতা স্বীকার না করার জন্য, কিন্তু রাজা নীলধ্বজ তাকে কোনো গুরুত্ব দেননি, বরং রাজগৃহে উৎসব আয়োজনে মেতে উঠেছিলেন, তাই তিনি নিজেকে পাগলিনী বলেছেন। বলছে হায় পাগলিনী জনা, তব সভা মাঝে নাচিছে নর্তকী আজ, অর্থাৎ অর্জুনের সভায় আজ সভা মাঝে নর্তকী নাচছে, গায়ক গাইছে, উথলিছে বিনা পানি, অর্থাৎ নাচ গানের একটা পরিবেশ সৃষ্টি হয়েছে, বাজনা বাজছে। তব সিংহাসনে বসেছে পুত্রহা রিপু, অর্থাৎ তোমার সিংহাসনেই বসেছে আজ তোমার পুত্র হত্যাকারী রিপু শত্রু। মিত্রতম এবে, মিত্র ভেবে সেবিছ যতনে তুমি অতিথি রতনে, অর্থাৎ সেই পুত্র হত্যাকারীকেই তুমি তোমার মিত্র ভেবে অতিথি ভেবে তুমি তাকে তার সেবা করছো। কি লজ্জা দুঃখের কথা হায় কবকারে, অর্থাৎ কি লজ্জার কথা, এ দুঃখের কথা আমি কাকে বলবো। হতজ্ঞান আজি কি হে পুত্রের বিহনে, অর্থাৎ পুত্র বিহনে, পুত্র হারিয়ে যাওয়ার ফলে বা হত্যা হওয়ার ফলে কি তুমি জ্ঞান হারিয়ে ফেলেছ। মাহেশ্বরী পরিশ্বর নীলধ্বজ রথী, অর্থাৎ মাহেশ্বরীর রাজা, পরিশ্বর অর্থাৎ নগরীর রাজা, নীলধ্বজ রথী, হে দারুণ বিধি, হে বিধি রাজা, রাজা আধারিলা আজি রাজ্য, অর্থাৎ রাজা অন্ধকার করে ফেলেছে তার রাজ্য। হরিপুত্র ধনে, অর্থাৎ পুত্র ধন মানে ধনসম পুত্রকে হারিয়ে, হরিলা কি তিনি জ্ঞান তব, অর্থাৎ পুত্রকে হারিয়ে কি তিনি তার জ্ঞান হারিয়ে ফেললেন নাকি। তা না হলে কহ মোরে কেন এ পাষণ্ড পাণ্ডুরথী পার্থ তব পুরী অতিথি, তা না হলে আমাকে বলো তুমি কেন এ পাষণ্ড পাণ্ডুরথী অর্থাৎ পাণ্ডবদের রথী বীর পার্থ পার্থ অর্থাৎ অর্জুন তব পুরী অতিথি, অর্থাৎ তব পুরী মানে তব রাজ্যে অতিথি, কেমন তুমি হায় মিত্রভাবে পরশ সে করো, কেমনে তুমি হায় মিত্র হবে, অর্থাৎ বন্ধুর মতো করে পরশ সে করো, অর্থাৎ তাকে যত্ন করছো বা তার সেবা চর্চা করছো। যাহা প্রবীরের লোহে লোহিত, অর্থাৎ যে হাত অর্জুনের রক্তে যে হাত
রঞ্জিত সেই রক্তমাখা হাত তুমি কিভাবে স্পর্শ করছো? ক্ষত্রিয় ধর্ম এই কি নৃমণি? বলছি এটাই কি ক্ষত্রিয় ধর্ম? এটাই কি ক্ষত্রিয় ধর্ম নৃমণি? অর্থাৎ রাজশ্রেষ্ঠ। কোথা ধনু অর্থাৎ তোমার ধনুক কোথায়? কোথা তৃণ কোথায় তীর? কোথা চর্মসি চর্ম মানে ঢাল, কোথায় তোমার ঢাল তরোয়ারি? অসি অর্থাৎ তরোয়ারি। নাভিদি রিপুর বক্ষ অর্থাৎ শত্রুর বক্ষ বুক ভেদ না করে তীক্ষ্ণতম স্বরে তোমার ওই তীক্ষ্ণ তীর দিয়ে তীরের স্বরে তীক্ষ্ণ তীর দিয়ে রণক্ষেত্র অর্থাৎ যুদ্ধক্ষেত্রে বলছে যে তোমার ওই তীক্ষ্ণ তীর দিয়ে তুমি শত্রুর বুক ভেদ না করে মিষ্টালাভে তুষিছ কি তুমি? কর্ণ তার সভা তলে অর্থাৎ মিষ্টি মিষ্টি কথা বলে তুমি কি তার কান তোষণ করছো? সভা তলে সবাই বসে কি কহিব কহ, কি বলবো তোমাকে বলো? যবে দেশ দেশান্তরে জনরব লবে অর্থাৎ দেশ দেশান্তরে যখন এ খবর ছড়িয়ে পড়বে, এ কাহিনী ছড়িয়ে পড়বে, কি কহিবে ক্ষত্রপতি যত যত ক্ষত্রিয় কুলের রাজা রয়েছে বা ক্ষত্রিয় রাজগণ রয়েছে তারা এই খবর শুনলে তোমাকে কি মনে করবে সেটা তুমি ভেবে নিয়ে এ কাজ করো। আচ্ছা, এটা হচ্ছে এই কবিতাটির প্রথম পর্বের আলোচনা এখান পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করো। এর পরের আলোচনাটি পরের ভিডিওতে আমি